বাজে এখন ঘড়িতে 9:15 আর জাস্ট এসে পোখরায় হোটেলে ঢুকলাম। হোটেলটার ভিউ তোমাদের করিয়ে দিই আগে। তো রুম হচ্ছে হলো এটা, বাথরুম এটা, লাগেজ। আর আজকে এত জার্নি হয়েছে, জুতোর অবস্থা দেখো। এর পাশে আছে ব্যালকনি। হোটেল প্ল্যানেট অ্যান্ড রেস্টুরেন্ট। তো আপাতত ফ্রেশ হয়ে নিই, তারপর খাওয়া দাওয়া করে রেস্ট। আর এই রুমটা পড়লো আমার নেপালি কারেন্সিতে 1200, মানে ইন্ডিয়ান কারেন্সিতে অলমোস্ট 800 মতো। আমি একা সিঙ্গেল রুম খুঁজছিলাম, বাট সিঙ্গেল ওদের কাছে নেই, তো এই রুমটাই দিল। কালকে সকালে মুক্তিনাথের পারমিট বানানো হবে, আর তারপর মুক্তিনাথের উদ্দেশ্যে যাত্রা। তো বিরিয়ানি আপাতত এতটা শেষ করেছি। ফুল প্লেট 280 নেপালি, আর হাফ প্লেট 140। আর খেতে ঠিক আছে, কলকাতার মতো হবে না এক্সপেক্টেড, একটু অন্যরকম ঠিক আছে, কিন্তু গোলমরিচের মারাত্মক ঝাল। আমি একদম ঝাল খেতে পাই না, তো এখন এটা শেষ করা দুষ্কর হয়ে গেছে। চেষ্টা করি। গুড মর্নিং ফ্রম পোখরা। কালকে রাত্রিবেলা পোখরা এসে ঢুকেছি অলমোস্ট 9:30 বাজে। যারা আগের ব্লগটা দেখেছো তারা জানো। তারপর আশপাশটা ঘোরাঘুরি করলে একটু খাওয়া দাওয়া করে রুমে চলে এসেছিলাম। আর আজকে সকালে মুক্তিনাথের জন্য যাত্রা শুরু হবে। আসলে অ্যাডভেঞ্চার এখান থেকে স্টার্ট হবে। আর যেটা হলো এই রাস্তাটা যে সোজা চলে গেছে ফিওয়া যেটা লেক, সেটা ওই রাস্তা দিয়ে। আমি এসেছি এই পাশ থেকে। হোটেলের নাম তো কালকে রাতেও দিয়ে দিয়েছি, আজকেও আরেকবার দিয়েছি। এখানে ডিনার বা ব্রেকফাস্ট বা লাঞ্চ সেটারও ব্যবস্থা আছে, তো সেই সব নিয়ে কোনো অসুবিধা নেই। তোমরা চাইলে বাইরে থেকেও করতে পারো। চলো বেরোনো যাক এবার। আমার বাইকের মুক্তিনাথের পাস বানাতে হবে। কালকে স্যাটারডে ছিল, কালকে অফ ছিল, তো চলো যাওয়া যাক। রাস্তায় কথা হচ্ছে। টাইম হয়েছে এখন 10:12। তো মুক্তিনাথের যে পাস সেটা আগে বানিয়ে আসি। কালকে স্যাটারডে ওদের অফিস বন্ধ থাকে, আর আজকে হলো সানডে। বাইক কালকে পুরো ধুলো ধুলো হয়ে গেছে। এই হোটেলটায় আমি ছিলাম, আর বাইক ছিল এইখানে পার্কিং করা, তো সেফটি আছে, অসুবিধা নেই। আর পাস বানানোর যে অফিসটা এখান থেকে 2.2 কিলোমিটার, 6 মিনিট সময় লাগবে বলছে। চলো যাওয়া যাক। ইমিগ্রেশন অফিস, নেপাল ট্যুরিজম বোর্ড লিখে গুগলে সার্চ করলেই পেয়ে যাবে তোমরা, কোনো অসুবিধা হওয়ার কথাই না। চলো ঝটপট আগে পাসটা বানিয়ে নিই। ক্যামেরা অ্যালাউ করে না, সেই জন্য অফ করে রাখলাম আপাতত। এখান থেকেই এনটিএনসি আর এসিএপি এন্ট্রির পাস বানানো হয়। তো আমারটা হয়ে গেছে আপাতত। কালকে যেহেতু স্যাটারডে ছিল, ওই জন্য আজকে একটু ভিড় আছে। মোটামুটি আধ ঘন্টা মতো সময় লাগলো। স্যাটারডে এটা অফ থাকে, সেটা মাথায় নিয়েই তোমরা যা প্ল্যান করানোর প্ল্যান করো।
এখানে নেপালি টাকায় 1000 পড়লো আমার। আরেকটা পাস হয়, বাট সেটা এখন যেহেতু অফ আছে সেই জন্য 600টা লাগলো না। জেনারেলি আগে এটা 1600 লাগতো দুখানা পাসের জন্য। এখন এনটিএনসি পাসটা হচ্ছে না তো। আর এসিএপি যেটা পাস সেটার জন্য 1000 টাকা লাগলো। ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট থাকলে তো আরও ভালো। যেটা হোক নিয়ে আসলেই হবে। দুটো ছবি লাগবে, একটা ফর্ম আছে ফিল আপ করতে হবে, একটু ওয়েট করতে হবে। নেপালি 1000 টাকা জমা দিতে হবে, পাস হাতে পেয়ে যাবে। তো এখান থেকে এখন বেরোনো যাক। আমি অলরেডি আজকে অনেকটাই লেট। এখানে আসলে এতটা টাইম লাগবে এক্সপেক্টেড ছিল না। আর যদি তোমরা কেউ ফটো করতে আনতে ভুলে যাও তাহলে এইখান থেকে ফটো বানিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। অলরেডি 11টা বাজে। এখন মোটামুটি সব কিছু প্যাক করেই এসেছি। হোটেলে গিয়ে ব্যাগগুলোকে বাইকে আটকাতে হবে, জ্যাকেটটা পরবো, লেগ গার্ডটা লাগাবো আর বেরিয়ে যাবো। এই আপাতত কাজ। আর আজকে তো মুক্তিনাথ অবধি পৌঁছানো একটা অসম্ভব ব্যাপার, তো যত অবধি যাওয়া যায় তত অবধিই যাব। তবে আজকে রাত্রিবেলা বাইক চালাচ্ছি না কোনোভাবেই। যতক্ষণ আলো থাকবে তার মধ্যে যেখানে ঢুকতে পারবো ঢুকে স্টে করে যাবো। আর ফিউয়া লেক হলো এটা। আজকে তো টাইম নেই বলে বেরিয়ে যাচ্ছি। আসবো এখানে যেদিনকে ব্যাক করা, সেই দিনকে পোখরায় দিন স্টে করার প্ল্যান আছে। তো সেই দিনকে পোখরাটাকে এক্সপ্লোর করব। মুক্তিনাথ আসার আদর্শ সময় হলো মার্চ, এপ্রিল, মে, আর ওপাশে সেপ্টেম্বর আর অক্টোবর। এবার তোমরা যদি শীতকালে আসো বাইক নিয়ে তাহলে মুক্তিনাথ অবধি বাইক দিয়ে ওঠার কোনো চান্স নেই, পুরো রাস্তায় স্নো পড়ে থাকে। আর সেকেন্ডলি হলো তোমরা যদি মে মাসের ছেড়ে দিয়ে আসো, মানে জুন, জুলাই, আগস্ট, বৃষ্টি হয় যেহেতু, তো সেই ক্ষেত্রেও তোমরা বাইক নিয়ে যাওয়ার খুব একটা ভালো জার্নি হয় বলে মনে হয় না। আর এখন হোটেলের রেন্টও এখানে একটু হাই আছে। মার্চের 15 থেকে শুরু করে মোটামুটি মের 15 অবধি হোটেল রেন্ট এখানে ভালোই থাকে হাই। আর লেকের যত কাছাকাছি থাকবে রেন্ট তত বাড়তে থাকে, লেক থেকে যত একটু ভেতর দিকে যাবে রেন্ট তত একটু লো হতে থাকবে। মোটামুটি নেপালি কারেন্সিতে 1200-1500-র মধ্যে রুম পেয়ে যাবে, স্টার্টিং রেঞ্জ আর কি। আর একটা ব্যাপার হয়েছিল যেটা হলো আমি আমার হোটেলটাই খুঁজে পাচ্ছি না। তো তারপর কালকে যে ভিডিও করেছিলাম সেই ভিডিও খুঁজে খুঁজে বার করলাম, হোটেলের নাম সেই ভিডিওর মধ্যে ছিল। তো এখন সেইটাকে ফলো করেই যাচ্ছি। এই রাস্তাতেই আছে, মিল গেয়া। তো রুমের এখন অবস্থা হলো এই। আমার লাগেজ যত দিন যাচ্ছে লাগেজটা বাড়তে থাকছে। আমি জানি না লোকে শর্ট হয় কিনা, আমার তো দেখছি বাড়ছে লাগেজ। এত অবধি ছিলই না লাগেজ, আমার ছিল এত অবধি। প্যাকিং ঠিক হচ্ছে না, হতে পারে। আর এইখানে পাওয়ার ব্যাঙ্ক চার্জে আছে, গোপ্রো চার্জ হয়ে গেছে, লাগিয়ে নিয়েছি। এবার বেরোনো যাক, এটাকে শুধু প্যাক করে নিয়ে বাইকে ওঠাবো, উঠিয়ে বেরোবো। চলো, রাস্তায় কথা হচ্ছে। আর জুতো কালকে কাদা কাদা হয়েছিল, যতটুকু পারা গেছে পরিষ্কার করা গেছে। তো লাগেজ প্যাকিং ডান, গোপ্রো অন। আর এখন প্রথমে যাব সাসপেনশন ব্রিজ আছে একটা, ওটা এখান থেকে 60 কিলোমিটার বলছে, 1 ঘন্টা 33 মিনিট লাগবে। আর এখন টাইম হয়ে গেছে 11:36। তো চলো রাস্তায় আবার কথা হচ্ছে, বেরোনো যাক, অনেক লেট হয়ে গেছে এমনি। রাস্তাগুলো কিন্তু অতটাও খারাপ না, মোটামুটি ঠিকঠাকভাবে যাওয়া যায় যদি এই জলগুলো না থাকতো।
ধুলো যাতে না ওড়ে তার জন্য এই জলগুলো দেওয়া হয়, কিন্তু ব্যাপারটা আরও ডিফিকাল্ট হয়ে যায়। যাদের অ্যাডভেঞ্চার পছন্দ তারা তো অবশ্যই এখানে আসো। আর এই ডান দিকে যে রিভারটা গেছে, সেতী রিভার, এটা এই নদীটার জলটা একটু অন্যরকম, মানে একটু সাদা সাদা টাইপের। আমি অনেক ভিডিও দেখেছিলাম যে মুক্তিনাথের জন্য ইন্স্যুরেন্সের, মানে মুক্তিনাথের যেটা পাস সেটার জন্য ইন্স্যুরেন্সের নাম্বার লাগে কিছু, আধার কার্ডে হয় না, এরকমও দেখেছিলাম। বাট ওরকম কোনো ফ্যাক্টর দেখলাম আলটিমেটলি এখন নেই। মানে এখনকার যে আপডেট সেটা অনুযায়ী ভোটার কার্ড হোক, পাসপোর্ট হোক, আধার কার্ড হোক, যেটা হোক নিয়ে আসলেই কাজ হয়ে যাবে। 2 কপি ছবি লাগবে আর 1000 টাকা, ব্যাস। আর এখান থেকে একটু তেল ভরে নিই আগে, তেল আমার একটু কমই হয়ে আছে। कितना करके है अभी पेट्रोल, कितना करके है? रेट 175.25 175.25 ओके। ओनली 5 লিটার তেল খেলো। তো নেপালি টাকা এখানে 880 টাকার তেল, মানে ইন্ডিয়ান কারেন্সিতে 500-এর মতো তেল ঢুকলো। খানিকটা অফরোড পেরিয়ে আবার ভালো রোড, ইয়ামদি এই জায়গাটার নাম। বাগলুং এখান থেকে 61, জমসম 146। বাগলুংয়ের আগেই আমরা বাহাতে ঢুকে যাব। আপাতত একটা সুন্দর রাস্তা পাওয়া গেছে, টানা যাক এখন। কালকে ঠিক যতটা খারাপ রাস্তা দিয়ে এসেছি, আর আজকে সকাল থেকে এখনো অবধি ঠিক ততটাই ভালো রাস্তা দিয়ে যাচ্ছি। মাঝে স্টার্টিংয়ে 1-2 কিলোমিটার একটু অফরোড ছিল, ঠিক আছে, বাট আর দেখতে দেখতে অনেকটাই ওপরে উঠে এসেছি। খুশমাতেই যাচ্ছি, খুশমার যে সাসপেনশন ব্রিজ তার উপর একটু অ্যাডভেঞ্চার হবে। মানে কিছুই না, সাসপেনশন ব্রিজের ওপর দিয়ে বাইক চালাতে চালাতে ওপারে যাব আর ওপার থেকে এপারে আসবো। ব্রিজটা অনেকটাই আর অনেকটা উঁচুতেও, নতুন একটা এক্সপিরিয়েন্স হবে। পাহাড়ে তুমি বাইক নিয়ে আসো কি 4 চাকা নিয়ে আসো, তোমার যেটা লেন তুমি সেই লেনে থাকো, আর টার্নিংয়ে নো ওভারটেক, ব্যাস, আর কিছু চিন্তা করতে হবে না। অনেকে আছে পাহাড় থেকে যখন ঢালে নিচে নামে গাড়ি স্টার্ট অফ করে দেয়, নিউট্রালে ফেলে দেয়, যেটা একদমই উচিত না। ফার্স্ট গিয়ার বা সেকেন্ড গিয়ারে রেখে টুকটুক করে নামতে থাকো। আমি পোখরায় যেই হোটেলটায় ছিলাম সেখান থেকে এই জায়গাটার ডিস্টেন্স ওই 15-16 কিলোমিটার মতো, আর এখান থেকেই আমি আজকে লাঞ্চটা সেরে নেব। আর এর বাইরের দিকের ভিউটা হচ্ছে হলো এরকম। আর এখানে আমি যে থালিটা নিচ্ছি ওটার প্রাইস নিচ্ছে 300। কী কী থাকছে সেগুলো শেয়ার করছি তোমাদের সাথে। আর ডিমের একটা অমলেট নেব আমি, ভেজ থালি আর ডিমের অমলেট। তো আর এখানে থাকারও ব্যবস্থা আছে। তো খাবারে আছে ভাত, ডাল, স্যালাড, চাটনি, লঙ্কা, শাক, আর এটা বাঁধাকপির তরকারি। আমি যদিও খাই না,
আলুগুলোই খাবো। চলো খেয়ে নিই। আর এটা নিল নেপালি কারেন্সিতে 300। এর সাথে নিয়ে নিলাম একটা ডিমের অমলেট, আর এটার দাম পড়লো নেপাল কারেন্সিতে 45 রুপিস। লাঞ্চ ডান, চলো এবার বার হই। অলরেডি 1:21 বেজে গেছে নেপাল টাইমে। আস্তে আস্তে বেশ অনেকটাই উঁচুতে উঠে আসা হয়েছে। রাস্তা থেকে যে পাহাড়গুলোকে দেখতে পাচ্ছিলাম এখন সেই পাহাড়গুলোর ওপরেই আছে। আর ওই নিচে জিগজ্যাগ ভাবে ঘুরে ঘুরে গেছে সব রাস্তা। আর বাগলুং এখান থেকে এখনো 46 কিলোমিটার। আমি জানি না আজকে রাতে বাগলুংয়েও স্টে করতে হতে পারে। বাগলুংয়ের থেকেই আসল অফ রোডের রাস্তা স্টার্ট হচ্ছে। এই রাস্তা তাও ঠিক আছে, এবার যদি এই রাস্তায় জল ফেলা হয় তাহলে এই রাস্তাটা চেহারা পাল্টে যাবে। একটা পাহাড় থেকে নিচে নামা হলো, এরপর আবার একটা পাহাড়ে ওঠা হবে। ও ভাই নজারা দেখো, নজারা দেখো ভাই। আর এখান থেকে ওই যে নিচের রাস্তা, এখন ঘুরে ঘুরে ওই রাস্তায় গিয়ে নামবো। কি সুন্দর লাগছে না এখান থেকে। চলো নামা যাক। সামনের পাহাড়ের গাছগুলোকে দেখো, আর পাহাড়ের রংটা দেখো। অ্যানিমেলদের গায়ে যেরকম লোম থাকে না, পুরো পাহাড়টার গায়ে সেরকম। ও ভাই, in my veins, I've been driving this train. Years in this lane, there's no stopping this flame. Cause I came to the game and I changed it to play how I like, rearranged it to my own domain. Yeah, I got what it takes, made lots of mistakes, taking shots, skipping breaks, feeling lost, feeling great, popping off, singing straight, never stopped, never changed. All the squad here to play and I've got something to say, yeah. I work hard each and every day. I get lost. কুসমা সাসপেনশন ব্রিজ, ওটার এখান থেকে 9.9 কিলোমিটার। আর 20 মিনিট সময় লাগবে যেতে। এখন খালি পাহাড় পাহাড় আর পাহাড়। যত যাওয়া হবে মুক্তিনাথের দিকে তত পাহাড়ের সাইজ বাড়তে থাকবে। প্রায় 50 কিলোমিটার খুব ভালোই এলাম। বাট এখন খেলা হবে। সাসপেনশন ব্রিজটা হলো এই রাস্তায়, আর মুক্তিনাথের রাস্তা হচ্ছে হলো এই অপরটা। না, এটা সেই ব্রিজটা না। এই সাসপেনশন ব্রিজ যাওয়ার রাস্তাটা বেশ ফাঁকাই। মানে আমি অনেকক্ষণ ধরেই আসছি, আমার সামনেও কোনো 4 হুইলার বা বাইক কেউ যায়নি, আর পেছনেও না। লাস্ট যে ব্রিজটা পার করলাম তার আগে দুটো সুমোকে দেখতে পেয়েছিলাম। অ্যাকচুয়ালি যেহেতু হয়তো এটা মুক্তিনাথের রাস্তা না, এই পাশে হয়তো লোকজন কম আসে। আর এখান থেকে বাকি আছে 4 কিলোমিটার মতো, 9 মিনিট সময় লাগবে। আর আস্তে আস্তে একটা গ্রামের মধ্যে চলে এসেছি। ভ্যালি টাইপের এটা একটা, চারিদিকে পাহাড় আর মাঝখানের এইটুকু এরিয়াই সমতল।
আর ওই পাশটা দেখো কিরকম কালো হয়ে আছে, বৃষ্টি হবে কিনা ওই পাশটায় বুঝতে পারছি না, কারণ এখন বাজে হলো 2:30 আর এখান থেকে 400 মিটার শো করছে। আমি ঠিকঠাক রাস্তায় আসছি কিনা সেটাও আমার কিরকম একটা ডাউট লাগছে। আরে পাহাড়ের গাটা দেখো কিরকম কাটা কাটা। ভাই ব্রিজটা দেখে তো রীতিমতো ভয় লাগছে। ব্রিজটা না পুরো ইউ শেপে, নিচটা অনেকটা। ভাই ভাই রিস্ক আছে।